আজকের ভিডিওটা অদ্ভুত হবে, সত্যি বলছি, একদমই অদ্ভুত হবে। তবে হ্যাঁ, আপনি যদি একজন ফ্রি থিঙ্কার হয়ে থাকেন, নিজের বুদ্ধি ও চিন্তা দিয়ে সবকিছু বিচার করতে ভালোবাসেন, তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর অন্তত একবারের জন্যেও হলেও আপনাকে ভাবতে বাধ্য করবে। আমার মূল উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট করা বা অন্ধভাবে আক্রমণ করা নয়। আমি চাই আপনি চিন্তা করুন। আমি চাই অন্যের কথা শুনে কাউকে ক্রিটিসাইজ না করে নিজের আগ্রহ থেকে সত্যটা বের করার চেষ্টা করুন, ইনফরমেশনগুলো নিজে খুঁজে বের করুন। আর হ্যাঁ, পুরো বিষয় দেখার পর যদি আপনার মনে হয় আমি কোথাও ভুল বলছি বা আমার তথ্যে ঘাটতি আছে, কোনো সমস্যা নেই, মোস্ট ওয়েলকাম। আপনি সঠিক, যুক্তিসঙ্গত ও বাস্তবিক প্রমাণ ও তথ্য দিয়ে আমার ভুলটা ধরিয়ে দিন, আমাকে শুধরে দিন। আমি যুক্তি আর বাস্তবতাকে সবসময় সম্মান করি। অ্যাকর্ডিং টু সায়েন্স, ব্ল্যাক হোল হল অত্যন্ত ঘন একটি মহাজাগতিক বস্তু, যার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলো পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইভেন লাইট ক্যান নট এস্কেপ। ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমানা আছে, যাকে ইভেন্ট হরাইজন বলা হয়। এটি ব্ল্যাক হোলের এমন একটি সীমানা যেটা পার হয়ে গেলে আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না। এই সীমানার ভেতরে ব্ল্যাক হোলের মহাকর্ষ টান এতটাই প্রচণ্ড যে মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী বস্তু আলো এর টান ছাড়িয়ে বের হতে পারে না। কিছু কিছু ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস ও ধুলোর একটি বিশাল চাকার মতো স্তর তৈরি হয়, যাকে অ্যাক্রিশন ডিস্ক বলা হয়। ব্ল্যাক হোলের ক্ষেত্রে অ্যাক্রিশন ডিস্ক বলতে বোঝায় ব্ল্যাক হোলকে ঘিরে থাকা গোল, চ্যাপ্টা এবং ঘূর্ণায়মান গ্যাস ও ধুলোর স্তর। এর ফলে দৃশ্যমান আলো, ইউভি রশ্মি, এক্স রে সহ বিভিন্ন ধরনের বিকিরণ নির্গত করে। তাই অনেক সময় ব্ল্যাক হোলকে সরাসরি নয়, বরং তার চারপাশের উজ্জ্বল ডিস্ক দেখে শনাক্ত করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, নাসা সব সময় ব্ল্যাক হোলকে সূর্যের সঙ্গে তুলনা করে। তাদের মতে সূর্যকে আমরা যেহেতু তাদের দেখানো সূর্যের মতো করে চিনি, তাই তারা বলে এই ব্ল্যাক হোলের ভর 10টা সূর্যের সমান, বা ওই ব্ল্যাক হোলের ভর 10 লাখ সূর্যের সমান। এভাবে বললে ব্ল্যাক হোল কতটা ভারী সেটা সহজে বোঝা যায়। এখন পর্যন্ত ব্ল্যাক হোল সম্পর্কে আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। এগুলো মনে রাখুন, কারণ সামনে এগুলোর প্রয়োজন হবে। 1. ব্ল্যাক হোল থেকে কোনো আলো বের হতে পারে না। 2. ব্ল্যাক হোলের একটি নির্দিষ্ট সীমানা রয়েছে, যার ভেতর থেকে কিছুই, এমনকি আলো বের হতে পারে না। 3. এই সীমানার ঠিক বাইরে অত্যন্ত গরম গ্যাস ও ধুলোর একটি ঘূর্ণায়মান চাকতি তৈরি হয়, যাকে অ্যাক্রিশন ডিস্ক বলা হয়। এই উজ্জ্বল ডিস্কের কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অবস্থান শনাক্ত করতে পারেন। 4. অ্যাক্রিশন ডিস্ক থেকে দৃশ্যমান আলো, ইউভি রশ্মি, এক্স রে সহ বিভিন্ন ধরনের বিকিরণ নির্গত হয়। 5. নাসা প্রায় ব্ল্যাক হোলের ভর বোঝাতে সূর্যকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে, অর্থাৎ কতটি সূর্যের সমান ভর দিয়ে ব্ল্যাক হোলকে বর্ণনা করে। এই 5টি বিষয় ভালোভাবে মনে রাখুন, কারণ পরবর্তী আলোচনায় এগুলোর ওপর ভিত্তি করেই আমরা এগোব। আমরা মূলত দুটো দলে বিভক্ত। এক দল গ্লোব আর্থ বা গোলক পৃথিবীতে বিশ্বাসী, আর অন্য দল ফ্ল্যাট আর্থ বা সমতল পৃথিবীতে বিশ্বাসী। গ্লোব আর্থে বিশ্বাসীদের মতে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে, আর এরা সবাই মিলে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে মহাশূন্যের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তাদের হিসাব অনুযায়ী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার এবং সূর্যের ব্যাস 1.39 মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ পাশাপাশি 109টি পৃথিবী বসালে সূর্যের ব্যাসের সমান হবে। আয়তনের দিক থেকে সূর্যের ভেতরে প্রায় 13 লাখ পৃথিবী এঁটে যাওয়া সম্ভব। অন্যদিকে ফ্ল্যাট আর্থে বিশ্বাসীদের মতে পৃথিবীর জমিন সমতল ও স্থির, আর চাঁদ, সূর্য ও তারা এরা সবাই স্থির পৃথিবীর ওপর দিয়ে নির্দিষ্ট নিয়মে ঘুরে চলেছে। এই মতাবলম্বীদের মতে সূর্য আসলে ততটা সুবিশাল বা দূরে নয় যতটা পাঠ্যপুস্তক ও মূলধারার শিক্ষায় শেখানো হয়। দুটো থিওরি যখন আপনার সামনে উপস্থিত হবে, তখন আপনি কোন থিওরিতে বিশ্বাস করবেন? মানুষ তার পঞ্চেন্দ্রিয় দিয়ে প্রতিদিন দেখে জমিন স্থির, আর সূর্য, চাঁদ, তারা নির্দিষ্ট গতিপথে ওপরে যাতায়াত করছে।
অথচ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মডেল মানুষকে শেখায় সূর্য নাকি 93 মিলিয়ন মাইল দূরে এবং পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এমন এক হিসাব দেওয়া হয় যা কোনো মানুষের পক্ষেই নিজ চোখে বা অনুভূতি দিয়ে পরখ করা সম্ভব নয়। ফলে মানুষ নিজের চোখের সত্যকে অবিশ্বাস করে দূরবর্তী ব্যাখ্যার ওপর অন্ধভাবে নির্ভরশীল হয়ে পড়ে। সূর্যকে এত সুবিশাল ও অগাধ দূরত্বে দেখানোর মূল মনস্তাত্ত্বিক চাল হল মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেওয়া। যখন একজনকে বিশ্বাস করানো হয় যে তার নিজের চোখ ও অনুভূতি ভুল, তখন সে তার চিন্তার স্বাধীনতা হারিয়ে ফেলে। সে তখন মূলধারার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বাইরে কিছু চিন্তা করার সাহস পায় না এবং অজান্তেই কাঠামোগত সিদ্ধান্তের অনুগত দাসে পরিণত হয়। কোরআন মানুষকে কোনো অসীম শূন্যতায় ভেসে থাকার কথা বলে না, বরং সৃষ্টিকর্তার সুনির্দিষ্ট ও সুরক্ষিত আয়োজনের কথা বলে। কোরআনে আল্লাহ সূরা আল বাকারার আয়াত নাম্বার 22-এ বলেছেন, তিনি জমিনকে মানুষের জন্য বিছানা এবং আকাশকে সুরক্ষিত ছাদ করে দিয়েছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। এবং সূরা ইয়াসিনের 38 এবং 39 নম্বর আয়াতে বলেছেন, সূর্য ও চাঁদ কোনো স্বশাসিত বিশাল জগৎ নয়, বরং মানুষের সেবায় নিয়োজিত নির্দিষ্ট আলো মাত্র, এবং তারা নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলছেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রতিটি নিজ নিজ কক্ষপথে ভেসে চলছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। এখন যদি সূর্যের পক্ষে সম্ভব না হয় চাঁদের নাগাল পাওয়া, তাহলে কিভাবে সূর্যগ্রহণ হয়? এখন চলুন এই ভিডিওর সবচাইতে ইন্টারেস্টিং পার্টে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিসই শিখে এসেছি, সূর্যগ্রহণ মানেই চাঁদের ছায়া। সূর্য, চাঁদ আর পৃথিবী একই সরল রেখায় চলে আসা এক মহাজাগতিক খেলা। কিন্তু আজ পর্যন্ত যতগুলো সূর্যগ্রহণের হাই ডেফিনিশন ফুটেজ ধারণ করা হয়েছে, সেগুলো কখনো কোনো সাধারণ দৃষ্টিতে খেয়াল করেছেন? একটি প্রখর আলোর উৎসের সামনে যখন ৩,৪৭৪ কিলোমিটার ব্যাসের একটা বিশাল পাথুরে আর ধূলিময় গোলক এসে দাঁড়ায়, অপটিক্যাল সায়েন্স অনুযায়ী সেই বস্তুর টেক্সচার, তার সীমানা কিংবা পৃষ্ঠের সামান্য অবয়ব হলেও কি ফুটে ওঠার কথা ছিল না? অথচ পর্দায় আমরা কি দেখি? কোনো পাথুরে বস্তু নয়, বরং মনে হয় নিখুঁত এক টুকরো ঘোর অন্ধকার সূর্যকে ঢেকে ফেলছে। প্রশ্ন হচ্ছে, আমরা গ্রহণের সময় আসলে কাকে দেখি? সূর্যকে ঢেকে দেওয়া এই কালো অবয়বটা কি সত্যিই আমাদের চেনা চাঁদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? মূলধারার বিজ্ঞান এই প্রশ্নের সহজ একটা উত্তর দেয়: ব্যাকলাইটিং আর সোলার ফিল্টার। তাদের দাবি, সূর্যের আলো এত তীব্র যে চাঁদের অন্ধকার পিঠের সামান্য আর্থ শাইন বা প্রতিফলিত আলো ক্যামেরার লেন্সে ধরা পড়ে না।
আর সোলার ফিল্টার সূর্যের 99.99% আলো কেটে দেয় বলেই চাঁদকে স্রেফ কালো দেখায়। শুনতে যুক্তিযুক্ত মনে হলেও এখানেই জমা হয় খটকা। পূর্ণ সূর্যগ্রহণের ঠিক সেই মুহূর্তটার কথা ভাবুন যখন সূর্য 100% ঢেকে যায়, চারপাশের আলো নিভে যায়, নেমে আসে অন্ধকারের স্তব্ধতা। ঠিক ওই সময় সোলার ফিল্টার ছাড়াও উন্নত সেন্সরের হাই ডাইনামিক রেঞ্জ ক্যামেরা দিয়ে যখন আকাশকে ধারণ করা হয়, তখনও কেন সেই বিশাল চাঁদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। পর্দায় ফুটে থাকা ওই কালো বৃত্তটিকে কেন দেখতে একেবারে একটা নিখুঁত ডিজিটাল কাটিংয়ের মতো মনে হয়। এবার আসা যাক সবচেয়ে অদ্ভুত অঙ্কের হিসেবটিতে। সূর্য চাঁদের তুলনায় প্রায় 400 গুণ বড়। আবার কাকতালীয়ভাবে সূর্য পৃথিবী থেকে চাঁদের চেয়ে ঠিক 400 গুণ দূরে অবস্থিত। আর ঠিক এই কারণেই পৃথিবী থেকে দেখলে দুটি বস্তুর আকার বা অ্যাঙ্গুলার সাইজ একদম হুবহু 0.5 ডিগ্রি মনে হয়। বিজ্ঞানীকে বলে কসমিক কোইন্সিডেন্স, কিন্তু প্রতিদিনের বাস্তবতায় এত নিখুঁত হিসেব কি সত্যিই কাকতালীয় হতে পারে, নাকি এর পেছনে আছে সুনির্দিষ্ট কোনো মেকানিজম? পবিত্র কুরআনের সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর প্রত্যেকেই নিজ নিজ নির্দিষ্ট কক্ষপথে চলমান। যদি সূর্য ও চাঁদের নিজ নিজ সীমানা অতিক্রম করা বা একে অপরের কক্ষপথে প্রবেশ করা অসম্ভব হয়, তবে গ্রহণের মতো ঘটনাগুলোকে আমরা কিভাবে মেলাবো? এটি কি শুধুই একটি দৃষ্টির ভুল, নাকি মহাকাশ সংস্থাগুলোর তৈরি করা কোনো ন্যারেটিভ আমাদের চোখের সামনে এমনভাবে তুলে ধরা হচ্ছে যাতে মূল কাঠামোর বাইরে আমরা চিন্তা করতে ভুলে যাই? বিজ্ঞান যেখানে এসে কাকতালীয় বলে থেমে যায়, অনুসন্ধিৎসু মন ঠিক সেখান থেকেই প্রশ্ন তোলা শুরু করে। ভিডিওর একদম শুরুর দিকে আপনাদের 5টা পয়েন্ট মনে রাখতে বলছিলাম, মনে আছে? এবার চলেন সেই ডটগুলো মেলানোর সময় হয়েছে। ভিডিওতে যেই সূর্যগ্রহণগুলো দেখবেন সব অথেন্টিক ফুটেজ দেখাবো আপনাদের। ব্ল্যাক হোল থেকে কোনো আলো বের হতে পারে না। 2. ব্ল্যাক হোলের একটি নির্দিষ্ট সীমানা রয়েছে, যার ভেতর থেকে কিছুই, এমনকি আলো বের হতে পারে না। 3. এই সীমানার ঠিক বাইরে অত্যন্ত গরম গ্যাস ও ধুলোর একটি ঘূর্ণায়মান চাকতি তৈরি হয়, যাকে অ্যাক্রিশন ডিস্ক বলা হয়। এই উজ্জ্বল ডিস্কের কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অবস্থান শনাক্ত করতে পারেন। 4. অ্যাক্রিশন ডিস্ক থেকে দৃশ্যমান আলো, ইউভি রশ্মি, এক্স রে সহ বিভিন্ন ধরনের বিকিরণ নির্গত হয়। 5. নাসা প্রায় ব্ল্যাক হোলের ভর বোঝাতে সূর্যকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে, অর্থাৎ কতটি সূর্যের সমান ভর দিয়ে ব্ল্যাক হোলকে বর্ণনা করে।
First contact as the moon touched the sun happened about 20 minutes ago, and as you can see, it's already taken a big bite out of the sun. The moon is much smaller than the sun. Here it comes. Here it comes. Oh, we got some Bailey's beads. One last little dot, and now. Oh, look at the prediction! It's the most amazing corona I've ever seen in all my solar eclipses. And now, as our eyes are adapting to the darkness, we can see the streamers reaching farther and farther from the sun. Some close-up of the edge of the sun and the corona. Here it comes again. Here comes the sun. Let's go to the whole sun view. Diamond ring! A fantastic diamond ring. There it is. Oh, wow. Time to go back to glasses. Once again, the sun returns. We're saved by the laws of celestial mechanics.